নির্বাচনের দামামা বেজে গিয়েছে, আর প্রার্থীরাও কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারে। এমনই একজন প্রার্থী আজ রয়েছেন সংবাদ বিশ্ব বাংলার সঙ্গে, যিনি খেলার ময়দান থেকে একেবারে রাজনীতির ময়দানে। আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। আপনাকে স্বাগত জানাই দাদা সংবাদ বিশ্ব বাংলায়। এই যে আপনি একেবারে খেলার ময়দান থেকে রাজনীতির ময়দানে, কিভাবে দেখছেন বিষয়টা? এক্সাইটিং আমি বলবো, খুব ভালো লাগছে। আর কারণ খেলাও তো একটা লড়াই, আর রাজনীতিও লড়াই। খেলার লড়াইটা আইনের মধ্যে থাকে, একটা নিয়ম রয়েছে, রেগুলেশন রয়েছে, কিন্তু রাজনীতিতে কোনো রেগুলেশন নেই। রাজনীতিতে বিপক্ষ দলকে ভীষণ বাজেভাবে আক্রমণ করা হয়, নোংরা ভাষায় গালাগাল দেওয়া হয়। তো আমার মনে হয় এই দুটো পার্থক্য রয়েছে খেলা আর রাজনীতির মধ্যে। এই যে খেলাতে আপনার একটা বিপুল জনপ্রিয়তা, সবাই চেনেন, সবাই জানেন, তারপরে এক দলের বিজেপির প্রার্থী হলেন। এই যে প্রার্থী হবার পরে শুভেচ্ছা ফোন বা শুভেচ্ছার জন্য কীরকম বার্তা এসেছিল? অনেক লোক, আমার মনে হয় যে ফুটবলার হিসেবে আমি অনেক ভাগ্যবান যে অনেক মানুষ আমাকে পছন্দ করেন খেলোয়াড় হিসেবে। এবং যখন খেলোয়াড় থেকে আমি রাজনীতিক হয়েছি, ভারতীয় জনতা পার্টির টিকিট পেয়েছি লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য, তখন অসংখ্য লোক আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, আর আমি এই কারণে ভীষণ খুশি। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী আপনি। গতবারে কৃষ্ণনগর থেকেই তৃণমূলের প্রার্থী ছিলেন তাপস পাল, এই বছর মহুয়া মৈত্র। প্রতিপক্ষকে ঠিক কতটা সমীহ করছেন? প্রতিপক্ষকে সমীহ ততটাই করছি, একটা লড়াইয়ের ক্ষেত্রে বিপক্ষ দলকে যতটা সমীহ করতে হয়। তবে আমার মনে হয় যে এখানে প্রতিপক্ষ থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে সাধারণ মানুষ কৃষ্ণনগরে। আপনি যদি কৃষ্ণনগরে যান, আপনি দেখতে পারবেন যে সাধারণ মানুষ ভীষণ কষ্টের মধ্যে রয়েছে, ভীষণ সন্ত্রাসের মধ্যে রয়েছে, ভীষণ ভয়ের মধ্যে আছে। বিশেষ করে যখন কয়েক মাস আগে এখানে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে অসংখ্য মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। তো আজকাল আমি যখন কৃষ্ণনগরে রয়েছি, যতগুলো গ্রামে গেছি, প্রতিটা মানুষের একটাই বক্তব্য যে আমরা কি ভোটটা দিতে পারবো? আর সেখানে পুলিশ মিথ্যা কেস দিয়েছে অনেক মানুষের উপর। এই কারণে আমি বলবো যে প্রতিপক্ষকে সমীহ করার থেকেও বড় কথা হলো যে সাধারণ মানুষের একটা নিরাপত্তা সুনিশ্চিত করা, তাদেরকে নিরাপদে রাখা। একদমই তাই। এবং এই যে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া, আপনি যেমনটা বলছেন, প্রচারে গিয়েও মানে আপনার কাছে প্রচার, সেখানকার মানুষজন কি চেয়েছেন বারবার একজন বিজেপির প্রার্থী হিসেবে, সেখানে প্রচারেই আপনি কি বার্তা পেয়েছেন মানুষের কাছে? দেখুন, গত 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছে কৃষ্ণনগরে, যার মধ্যে 4 বছর বেপাত্তা ছিলেন কৃষ্ণনগরের সাংসদ। সুতরাং কৃষ্ণনগরের মানুষ ভুলে গেছেন যে একজন সাংসদের দায়িত্ব কি হয়, সাংসদের তার সংসদীয় এলাকাতে কি করতে হয়। গত 4 বছরের প্র্যাকটিক্যালি কৃষ্ণনগরের উন্নয়ন স্তব্ধ রয়েছে। উন্নয়ন আমি বলবো কি, কাজই স্তব্ধ রয়েছে। আপনি আসুন, আমি আপনাকে আমন্ত্রণ জানাবো, একদিন কৃষ্ণনগরে ঘুরুন, দেখবেন কৃষ্ণনগর শহর যেখানে পুরসভা এলাকা, সেখানে খালি ড্রেন রয়েছে, আঢাকা ড্রেন রয়েছে, স্ট্যাগনেন্ট ওয়াটার, জল আটকে রয়েছে এবং ভনভন করছে মশা দিনের বেলায়। যখন আমরা জানি যে মশা সংক্রান্ত এত রোগ এখন হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে মশার কামড়ে, কৃষ্ণনগরের শহর অঞ্চল এরকম। আপনি গ্রামাঞ্চলে যদি যান কৃষ্ণনগরে, আপনি দেখবেন যে দিনের মধ্যে 3-4বার লোডশেডিং হয়। ঠিক আছে, অসংখ্য জায়গায় ইলেকট্রিক পৌঁছায়নি এখনো পর্যন্ত, পথঘাট খুব খারাপ। এবং মানুষের সব থেকে বড় কথা হলো ভয়। যেরকমভাবে রাজ্য সরকার সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে, পুলিশ প্রশাসন অত্যাচার চালিয়েছে, ল অ্যান্ড অর্ডার বলতে কিচ্ছু নেই। তো সাধারণ মানুষ ভীষণ কষ্টে রয়েছে। আপনি যখন কৃষ্ণনগরে আসবেন এবং নিরপেক্ষভাবে যদি ঘোরেন, আপনি দেখতে পাবেন। এই যে বিজেপির প্রার্থীপদ নিয়ে বিভিন্ন কেন্দ্রে কোন দলের সৃষ্টি হয়েছে, এমনকি এমনটাও শোনা যাচ্ছে যে কৃষ্ণনগরে পার্টিরই একটা অংশ নাকি আপনাকেও মেনে নিতে পারছে না। সেক্ষেত্রে এই বিষয়টা আপনি কিভাবে সামাল দেবেন? এটা স্বাভাবিক ছিল, কারণ আমি যাকে ইনহেরিট করেছি, যার উত্তরসূরি হয়েছে, তিনি হলেন মাননীয় জুলু মুখার্জি, সত্যব্রত মুখার্জি। তিনি একজন লেজেন্ড আমি বলবো কৃষ্ণনগরে, ভীষণই সজ্জন ব্যক্তি, ভীষণ ভালো, এবং তার সুনাম যথেষ্ট। প্র্যাকটিক্যালি তিনি প্রথম কৃষ্ণনগরের মানুষকে বুঝিয়েছেন যে সংসদ হলে পরে সাংসদের টাকায় উন্নয়ন করা সম্ভব। তার টাকায় কৃষ্ণনগরের কোর্টের আদালতে ঘর তৈরি হয়েছে, তার টাকায় ক্লাব হাউস তৈরি হয়েছে, তার টাকায় পথঘাট নিকাশি ব্যবস্থা তৈরি হয়েছে। তারপর 15 বছর কৃষ্ণনগরে জ্যোতির্ময়ী শিকদার ছিলেন 5 বছরের জন্য সিপিএমের, এবং 10 বছর ছিলেন তাপস পাল তৃণমূল কংগ্রেসের। এরকম জায়গায় যখন ভারতীয় জনতা পার্টির
কখনো কোনো প্রার্থী হওয়ার কথা হয় সেটা তার নামই আসবে, এটা সাধারণ মানুষ বা বিজেপির সমর্থকরা মনে করেন। কিন্তু তাঁর আজকে 87 বছর বয়স এবং শরীরও তার ঠিক নেই, সেহেতু তিনি নিজেই আমাকে সমর্থন করেছেন, আশীর্বাদ করেছেন। যে তিনি তার প্রেস কনফারেন্সে বলেছেন, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, যে সময়ের সাথে সাথে সবাইকেই জানতে হয় যে তরুণ প্রজন্মকে সুযোগ দিতে হয়। সেহেতু মাননীয় জুলুবাবু আমাকে আশীর্বাদ করেছেন, আমার সভায় যাচ্ছেন আমার সাথে, নমিনেশনের দিন থাকছেন আমার সাথে। সাধারণ মানুষ যখন প্রথমে শক হয়েছিল তাদের কাছে, তারপর ধীরে ধীরে বুঝতে পেরেছেন যখন জুলুবাবুর আশীর্বাদ রয়েছে আমার উপর, তখন সেটা অসুবিধার কিছু নেই। এই যে কৃষ্ণনগরে আপনি ঘুরছেন, একেবারে অন্য একটা এলাকা, সেখানে গিয়ে মানুষের কথা শুনছেন, এই কৃষ্ণনগরে তো সংখ্যালঘু ভোট একটা হচ্ছে বিরাট ফ্যাক্টর, তা সেটা কিভাবে দেখছেন? এটা ঠিক যে প্রায় 40% মতন সংখ্যালঘু মানুষ বাস করেন কৃষ্ণনগরে, এবং এটাই তো আমাদের দেশের ঐতিহ্য, আমাদের দেশের পরম্পরা, যে ভারতবর্ষ বিবিধতার মধ্যেই আমরা থেকে থাকি এবং এখানে সকলকে নিয়েই চলতে হবে। ভারতীয় জনতা পার্টি উন্নয়নের রাজনীতি করে, এখানে কোনো ভেদাভেদের রাজনীতি করে না। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সবসময় বলেছেন যে আমরা যা করব উন্নয়নের জন্য করব। আপনি যদি দেখেন আজকে যে উপগ্রহ তৈরি হয়েছে, ভারত 4র্থ স্থান অধিকার করেছে। আজকে অর্থনীতিতে ভারত আন্তঃরাষ্ট্রীয় স্তরে 5ম স্থানে রয়েছে। আজকে ক্রীড়াক্ষেত্রে ভারত অনেক এগিয়েছে খেল মহাকুম্ভের মাধ্যমে। সেহেতু আমার মনে হয় সংখ্যালঘু মানুষ 40% বাস করলেও তারা জানবেন যে যদি একটা দেশের প্রধানমন্ত্রী একটা রাজ্যের উন্নতি করে, একটা দেশের উন্নতি করে, তখন সেখানে সেই উন্নয়ন যখন পৌঁছায় তখন তার জাত বা ধর্ম নিয়ে পৌঁছায় না। এখন দেখুন যে উজ্জ্বলা যোজনা যেটা হয়েছে, গরিব মহিলাদের জন্য সিলিন্ডার দেওয়া, বা মনে করুন শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে যে আয়ুষ্মান ভারত হয়েছে, সেটা যখন পৌঁছায় সমগ্র ভারতবাসীর কাছে পৌঁছায়। সেটা কখনো এমন নয় যে আমি রামের কাছে পৌঁছলাম, শ্যামের কাছে পৌঁছলাম না। সেহেতু আমি সংখ্যালঘু ভোট নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই। আমার মনে হয় যে 40% মানুষের মধ্যে অধিকাংশ লোকই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। মানে যথেষ্টই আপনি আশাবাদী। এবার আসি আরেকটি প্রসঙ্গে, যা হলো যে এই যে লেফট কংগ্রেস ভোটারদের জন্য আপনি কি বার্তা দিচ্ছেন? দেখুন, লেফট এবং কংগ্রেসের আজকে কংগ্রেসের বলতে গেলে অস্তিত্ব নেই আপনার কেন্দ্রীয় রাজনীতিতে। আপনি দেখেছেন কীরকমভাবে রাহুল গান্ধীকে বা কংগ্রেসকে বিভিন্ন রাজ্যস্তরীয় পার্টিগুলোর সাথে কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে। এরকম তো কখনো কংগ্রেস করতো না, মাত্র 44টা লোকসভার আসন নিয়ে। আর লেফট দেখুন ক্রমাগত বিরোধিতা করেন। তো আমি বলবো যে লেফট এবং কংগ্রেসকে যদি সাধারণ মানুষ ভোট দেন, সেই ভোটটা হয়তো নষ্ট হবে। সেই ভোটটা না দিয়ে যদি শাসকের বিরুদ্ধে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা সমান শক্তিশালী দল তৈরি করা হয়, সেটা ভারতীয় জনতা পার্টি একটা কেন্দ্রীয় দল, এবং তারা যদি ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন, সেক্ষেত্রে ভোটের একটা সঠিক মূল্যায়ন হবে। একদমই। এবং এই যে নির্বাচনের ফলাফলের পর আপনি যদি সংসদে পৌঁছন, আপনি যেহেতু খেলার মধ্যে রয়েছেন, নিজে খেলাধুলোর সঙ্গে যুক্ত, বাংলায় খেলার দিকে আরও এগিয়ে যাওয়ার জন্য কি প্রসঙ্গ আপনি তুলে আনবেন সংসদে? আমার মনে হয় দেখুন, বাংলায় খেলা একটা সময় বাংলা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ স্থানে ছিল, ফুটবল বিশেষ করে। আর যেহেতু আমি ফুটবল খেলে বড় হয়েছি, সেহেতু আমি যদি সাংসদ নির্বাচিত হই এবং আমি যদি দিল্লিতে যাওয়ার সুযোগ পাই, অবশ্য বাংলার ফুটবল যেন আবার ভারতবর্ষের শ্রেষ্ঠ স্থানে ফিরে আসে সেই চেষ্টা করব। একদমই। এবং ভোটের স্লোগান আপনার কাছে কি হবে? উন্নয়ন, একমাত্র উন্নয়ন। লোকে বিভিন্ন স্লোগান তৈরি করছে, কিন্তু আমার মনে হয় যে নেতৃত্ব, নরেন্দ্র মোদীর নেতৃত্বর দক্ষতা নিয়ে সাধারণ মানুষের মনে কোনো সংশয় নেই। তো একমাত্র স্লোগান হলো যে সবকা সাথ সবকা বিকাশ। একদম, অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ, এই নিয়ে আপনি এগিয়ে যাবেন এবং কৃষ্ণনগরের মানুষের সাথে সাথে আপনিও আশাবাদী যে জয় নিশ্চিত, এবং মানুষ আপনাকেও কাছে টেনে নিচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ দাদা আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। অর্থাৎ জয়ের বিষয়ে এক প্রকার আশাবাদী বলা যেতে পারে ফুটবলার, যিনি এখন রাজনীতির ময়দানে পা রেখেছেন, কল্যাণ চৌবে, যিনি কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী। এখন যা বলার তা বলবে নির্বাচনের ফলে। ক্যামেরায় বিকাশের সঙ্গে অনুরাধা বন্দ্যোপাধ্যায়, সংবাদ বিশ্ব বাংলা।